নমস্কার, আপনি দেখছেন জিএস নিউজ টিভি বাংলা। আজ 21শে অক্টোবর মঙ্গলবার। আজকের সবচেয়ে বড় কয়েকটি তাজা খবর দেখে নিন এক নজরে। আজকের হেডলাইনগুলি। কালীপুজোর সকালে তৃণমূল কাউন্সিলরকে খুনের চেষ্টা, রক্তে ভাসল রাস্তা, ভয়ঙ্কর বিধাননগর। পেমেন্ট আটকে যাওয়ায় চরম কাণ্ড, ট্রেন ধরায় তাড়াহুড়ো কলার ধরে চেপে ধরল সিঙ্গারা বিক্রেতা। তারপর যা ঘটল। 20 এবং 21শে অক্টোবর বাংলায় কি খোলা থাকছে ব্যাংক? দীপাবলির সপ্তাহে কবে কবে ছুটি ব্যাংকে, রইল তালিকা। রানওয়ে থেকে চাকা পিছলে সমুদ্রে পড়ে গেল বিমান, মৃত একাধিক। বাংলায় 400 বাংলাদেশিকে দেওয়া হলো ভারতীয় নাগরিকত্ব, 2 কোটির লেনদেন, বড় সড়ো ভুয়ো পাসপোর্ট চক্র ফাঁস। ভারতের প্রথম ফ্যামিলি এসইউভি স্কুটার হলো লঞ্চ, রয়েছে দুর্ধর্ষ সব ফিচার্স, দাম মাত্র এত টাকা। বিজয়া সম্মেলনের অনুষ্ঠান নিয়ে রেষারেষি, শুভেন্দু দিলীপ অনুগামীদের গোষ্ঠীদ্বন্দ্ব কেশিয়ারিতে। উত্তরবঙ্গের নজর এখন বুলবুল চণ্ডীতে, 42 ফুট দেবী মূর্তি দেখতে উপচে পড়বে ভিড়। সারা শরীরে ক্ষত, রক্তে ভাসছিল গোটা ঘর, 4 বছরের শিশুকন্যার মৃত্যুতে গ্রেপ্তার দাদু। দিওয়ালিতে যারা প্রদীপ মিষ্টি কিনতে পারে না তাদের পাশে দাঁড়ান, বার্তা মানবিক যোগীর। দীপাবলিতেও অন্ধকার মহাগঠবন্ধন, বিহারে আরও 6 আসনে প্রার্থী দিল কংগ্রেস। আর বাতিল করতে হবে না ট্রেনের টিকিট, আইআরসিটিসির তারিখ বদলের নতুন নিয়ম, বাঁচবে আপনার টাকা। বিক্ষোভের মুখে শুভেন্দু অধিকারী, কালীপুজোর অনুষ্ঠানে এসে কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে মহিলাদের প্রশ্নের মুখে বিরোধী দলনেতা। আনন্দ বদলে না যায় দুর্ঘটনায়, বাজি ফাটাতে গিয়ে হাত পা পুড়ে গেলে কি করবেন, রইল ঘরোয়া সমাধান। নৈহাটির বড়মার মন্দিরে ভোগের এলাহি আয়োজন, 1000 কেজি ময়দার লুচি, সন্দেশ, আর কি কি থাকছে। নিজের লেখা গানে কালী পুজোয় শুভেচ্ছা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। দীপাবলির শুভেচ্ছা রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী, দেশবাসীর প্রতি শুভ চেতনার বার্তা। দীপাবলির শুভেচ্ছা রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর। দীপাবলির মরশুমে বৃদ্ধা ফেরিওয়ালার সমস্ত প্রদীপ কিনলেন পুলিশ কর্তা, সামাজিক মাধ্যম প্রশংসায় পঞ্চমুখ। পাকিস্তানের ঘুম উড়েছিল আইএনএস বিক্রান্তের জন্য, হাঁটু মুড়ে বসতে বাধ্য করেছিল। দীপাবলিতে মোদি। একদিনে 7 বার বিক্ষোভের মুখে কারা চালালো হামলা, অভিযুক্তের নামে সামনে আনলেন শুভেন্দু। আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের জন্য সঠিক খবর পৌঁছে দিতে। আমাদের এই ছোট্ট চেষ্টাকে যদি আপনাদের ভালো লাগে তাহলে দয়া করে একটা লাইক করে দিয়ে পাশে থাকুন। আপনার একটি লাইকই আমাদের আগামী দিনের অনুপ্রেরণা। এবার দেখে নেব বিস্তারিত খবর। বিধাননগর পৌর নিগমের 38 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর নির্মল দত্তকে গুলি করে খুনের চেষ্টা। অভিযোগ, নির্মল হাত ধরে ফেললে দুষ্কৃতীর হাতে ধস্তাধস্তি হয়। অভিযুক্ত বন্দুকের বার দিয়ে তার মাথায় আঘাত করেন, তারপরেই তিনি পালিয়ে যান। ঘটনার তদন্তে নেমেছে বিধাননগর থানা দক্ষিণ থানার পুলিশ। নির্মলকে বিধাননগর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে, বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন। সোমবার সকাল 7টা নাগাদ নির্মল দত্ত যখন তার নিজের ওয়ার্ড অফিসের তালা খুলতে যান, অভিযোগ সেই সময় পিছন থেকে এক ব্যক্তি মাস্ক পরা অবস্থায় তাকে গুলি করতে যায়। কোনো রকমে তার হাত ধরে ফেলেন এবং সেই সময় তার সাথে ধস্তাধস্তি শুরু হয়। অভিযুক্ত ওই অজ্ঞাত পরিচয় যুবক বন্দুকের বার দিয়ে তার মাথায় আঘাত করে বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। চিৎকার শুনে এলাকার লোকেরা ছুটে আসলে ওই দুষ্কৃতী পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় নির্মল দত্তকে। অভিযুক্তর খোঁজে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। এই ভয়াবহ ঘটনার পর আক্রান্ত কাউন্সিলর নির্মল দত্ত জানিয়েছেন, জীবনটা চলে যেতে পারত, সামনে থেকে মৃত্যু দেখলাম। আমার ওপর এর আগেও আক্রমণ হয়েছে, প্রশাসন চাইলে আটকাতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন, আমি তৃণমূল স্তরের একজন কর্মী, হাত জোর করে বললেন প্রাক্তন কাউন্সিলর। ডিজিটাল ইন্ডিয়ায় এখন 1 কাপ চা থেকে শুরু করে বড়সড় কেনাকাটা সবকিছুর জন্যই ভারতের আমজনতা ইউপিআই পেমেন্টে বেশি স্বচ্ছন্দ। কিন্তু এই ডিজিটাল লেনদেনের জেরেই সম্প্রতি মধ্যপ্রদেশের জব্বলপুর স্টেশনে এক মর্মান্তিক ঘটনা ঘটল। মাত্র 5 টাকার সিঙ্গারার দাম মেটাতে গিয়ে 1000 খানেক টাকার হাতঘড়ি খোয়াতে হলো এক রেল যাত্রীকে। সম্প্রতি সমাজ মাধ্যমে আলোর গতিতে ভাইরাল হয়েছে এই খবর। জানা যায়, ট্রেন ধরার আগে এক যাত্রী 5 থেকে 10 টাকার সিঙ্গারা কিনতে যান। তিনি ইউপিআই এর মাধ্যমে দাম মেটানোর চেষ্টা করলে ব্যাংকের সমস্যা বা টেকনিক্যাল গোলযোগের কারণে
পেমেন্ট আটকে যায়। কলার ধরে পয়সা না মিটিয়ে যাওয়া যাবে না, হুমকি পেতে থাকেন তিনি। এদিকে সিঙেরা বিক্রেতাও নাছোড়বান্দা। ট্রেন ধরার চরম তারার মধ্যে ওই যাত্রী যখন বারবার পেমেন্ট করার চেষ্টা করছেন, তখনই বিক্রেতা তার কলার চেপে ধরেন। পয়সা না মিটিয়ে যাওয়া যাবে না, হুমকি দেন তিনি। শেষ পর্যন্ত যখন কোনোভাবেই পেমেন্ট সফল হলো না, তখন বিক্রেতার দাবি মেটাতে বাধ্য হয়ে ওই যাত্রীকে তার হাতের ঘড়ি খুলে দিতে হলো। রেলওয়ে আইনের আওতায় গ্রেপ্তার বিক্রেতা। ঘটনার ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়তেই তীব্র আলোড়ন। পশ্চিম মধ্য রেলওয়ে দ্রুত এই ঘটনা সম্পর্কে বিবৃতি দেয়। রেলের তরফে জানানো হয়, ওই সিঙ্গারা বিক্রেতার নাম সন্দীপ গুপ্ত। পশ্চিম মধ্য রেলওয়ের সিআরও হর্ষিত শ্রীবাস্তব জানান, যাত্রীর ঘড়ি ছিনিয়ে নেওয়ার অভিযোগে বিক্রেতাকে শনাক্ত করে তার বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তবে সোশ্যাল মিডিয়ায় অনেকেই এই কঠোর শাস্তির নিন্দা করেছেন। তাদের বক্তব্য, বিক্রেতা শুধু তার বিক্রিত জিনিসের দাম চেয়েছেন, তার জন্য তাকে গ্রেপ্তার এবং তার ব্যবসার ক্ষতি করা অনুচিত। যদিও রেল কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়েছে, যাত্রীর জিনিস ছিনিয়ে নেওয়া কোনোভাবেই সমর্থন করা যায় না। কালীপুজো এবং ভাইফোঁটা উপলক্ষে এই সপ্তাহে পশ্চিমবঙ্গে একাধিক দিন ব্যাংক বন্ধ থাকবে। সোমবার কালীপুজো ও বৃহস্পতিবার ভাইফোঁটার জন্য ব্যাংক বন্ধ থাকার পাশাপাশি মাসের চতুর্থ শনিবার এবং রবিবারও ছুটি থাকছে। জেনে নিন ছুটির সম্পূর্ণ তালিকা। উৎসবের মরশুম হওয়াতে একাধিক দিন রাজ্যে বন্ধ থাকবে বিভিন্ন রাষ্ট্রায়ত্ত এবং বেসরকারি ব্যাংক। তাই ব্যাংকিং সংক্রান্ত কোনো কাজে সপ্তাহ থাকলে জেনে নিন কোন নির্দিষ্ট দিনে আপনার ব্যাংকে ঝুলবে তালা। কালীপুজো উপলক্ষে 20 অক্টোবর সোমবার পশ্চিমবঙ্গের সমস্ত প্রান্তে ব্যাংক বন্ধ থাকছে। শুধু পশ্চিমবঙ্গ নয়, ত্রিপুরা, গুজরাট, মিজোরাম, কর্ণাটক, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, উত্তরাখণ্ডেও ব্যাংক বন্ধ থাকছে। 21 অক্টোবর মঙ্গলবার ও 22 অক্টোবর বুধবার পশ্চিমবঙ্গে ব্যাংক খোলা, কিন্তু বেশ কয়েকদিন রাজ্যে এই 2 দিন ব্যাংক থাকবে বন্ধ। কোথাও দিওয়ালি তো কোথাও গোবর্ধন পুজো। এই উৎসব উপলক্ষে এ সপ্তাহে একাধিক দিন রাজ্যে বন্ধ থাকবে বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাংক। কালীপুজো উপলক্ষে 20 অক্টোবর, এছাড়াও 21 অক্টোবর মঙ্গলবার এবং 22 অক্টোবর বুধবার পশ্চিমবঙ্গে ব্যাংক খোলা থাকছে। কিন্তু 23 অক্টোবর ভাইফোঁটায় ফের পশ্চিমবঙ্গ সহ একাধিক জায়গায় ব্যাংক বন্ধ থাকবে। পশ্চিমবঙ্গে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের ভারতীয় নাগরিক পরিচয় দিয়ে জাল পাসপোর্ট তৈরির বিষয়টি নিয়ে বড়সড় তথ্য প্রকাশ্যে আসলো। তদন্তে 400 বাংলাদেশি অনুপ্রবেশকারীকে চিহ্নিত করা হয়েছে, যারা জাল পাসপোর্ট পেয়েছিল। ইডি কলকাতার আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে এই তথ্য সংগ্রহ করেছে। সম্প্রতি পশ্চিমবঙ্গের নদিয়া জেলার চাকদহ শহরে একটি জাল ভারতীয় পাসপোর্ট র্যাকেটের সাথে জড়িত থাকার অভিযোগে একজন মূল অপারেটরকে গ্রেপ্তার করেছে। তার নাম ইন্দু ভূষণ। তিনি পাকিস্তানের নাগরিক, যাকে এই বছরের শুরুতে একইভাবে ভারতীয় পাসপোর্ট র্যাকেটের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল। পরবর্তীতে তিনি একই ধরনের জাল পরিচয়পত্র ব্যবহার করে ভারতীয় নাগরিক হয়েছিলেন এবং ধীরে ধীরে কলকাতায় তার ভাড়া করা অ্যাপার্টমেন্ট থেকে হাওয়ালা এবং জাল ভারতীয় পাসপোর্ট র্যাকেট পরিচালনা শুরু করেছিলেন। ইডি কর্তৃক জিজ্ঞাসাবাদের সময় মালিক ইন্দুভূষণকে তার সহযোগী হিসেবে চিহ্নিত করেছিলেন। ইডি আধিকারিকেরা মালিকের বিরুদ্ধে বেশ কয়েকটি সমন জারি করেছিল, যা তিনি উপেক্ষা করেছিলেন। আজাদ মালিকের সাথে কি আরও পাকিস্তানিরা ভারতীয় পাসপোর্ট সংগ্রহ করেছিলেন? এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা সন্দেহ করছেন যে পাকিস্তানি আজাদ যেমন বাংলাদেশ হয়ে ভারতে প্রবেশ করেছিলেন এবং সেই দেশের জন্য পাসপোর্ট সংগ্রহ করেছিলেন, ঠিক তেমনি অন্য 7 ব্যক্তিও এই একই পদ্ধতি ব্যবহার করেছিলেন। তদন্ত অনুসারে অভিযুক্তরা বাংলাদেশিদের জন্য পাসপোর্ট তৈরি করত। তারা প্রথমে তাদের আধার কার্ড এবং প্যান কার্ড তৈরি করত, তারপর ভোটার তালিকায় তাদের নাম যুক্ত করত, তারপর জাল ঠিকানা ব্যবহার করে জাল নথি এবং পাসপোর্ট ইস্যু করা হতো। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং প্রাক্তন বিজেপি সাংসদ দিলীপ ঘোষের গোষ্ঠীদ্বন্দ্বের বহিঃপ্রকাশ এবার পশ্চিম মেদিনীপুরের কেশিয়ারিতে। রবিবার সেইখানে একই সময় দিলীপ অনুগামী এবং শুভেন্দু অনুগামীদের বিজয় সম্মেলনী অনুষ্ঠিত হয়েছে। উপস্থিত ছিলেন স্বয়ং দিলীপ ঘোষ। আর শুভেন্দু অনুগামীদের বিজয় সম্মেলনী হয়েছে কেশিয়ারি থানার রজনীকান্ত প্রাথমিক বিদ্যালয়। সেখানে উপস্থিত ছিলেন বিজেপির প্রাক্তন জেলা সভাপতি সৌমেন তিওয়ারি থেকে শুরু করে প্রাক্তন সহ সভাপতি রমা প্রসাদ গিরি সহ প্রাক্তন সাধারণ সম্পাদক গৌরীশঙ্কর অধিকারী এবং দাঁতনের বিজেপি নেতা মোসেফ মল্লিক। শুভেন্দু অনুগামী প্রাক্তন জেলা সাধারণ সম্পাদক গৌরীশঙ্কর অধিকারী দাবি করেছেন, তাদের বিজয় সম্মেলনী অনুষ্ঠানে বেশি লোক হয়েছিল। তিনি বলেন, আমরা অনেকদিন আগে থেকেই কেশিয়ারিতে বিজয় সম্মেলনী করব বলে উদ্যোগ নিয়েছিলাম। শুক্রবার থেকে কর্মীদের জানানোর পর্বও শুরু হয়। অন্যদিকে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ বলেন, পাড়ায় বিজয় সম্মেলনী হতেই পারে, তবে লক্ষ্য রাখতে হবে দলের কর্মীদের বাইরে সাধারণ মানুষও যাতে আসতে পারেন।
মালদার হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী বাজারে কালীপুজো মানেই বিশাল আকৃতির দেবী মূর্তি। চিরাচরিত সেই ঐতিহ্য বজায় রেখে এবছরও তৈরি হচ্ছে 42 ফুট দৈর্ঘ্যের বিশালাকার কালী প্রতিমা। ইতিমধ্যেই পুজো প্রস্তুতির শেষ পর্ব, কাজ চলছে, উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে সর্বত্রই। 1949 সাল থেকে অনুষ্ঠিত হয়ে আসা বুলবুলচন্ডী বাজার সার্বজনীন কালী পুজো এখন উত্তরবঙ্গের অন্যতম আকর্ষণ। মৃৎশিল্পী ভেলুচরণ পাল রবিবার জানিয়েছেন, প্রতিমা তৈরিতে ব্যবহৃত হচ্ছে প্রায় 3 কাহন খড়, 50 কেজি সুতলি, 50 কেজি পেরেক এবং 150টি বাঁশ। পুজো কমিটির সভাপতি প্রশান্ত রায় জানান, আজ থেকে বহু বছর আগে জমিদারি প্রথার সময় স্থানীয় কয়েকজনের উদ্যোগে এই পুজোর সূচনা হয়। এবছরও চন্দননগরের সুদৃশ্য আলোকমালায় সাজানো হচ্ছে গোটা এলাকা। পুজোকে ঘিরে গোটা বুলবুলচন্ডী জুড়ে এখন সাজো সাজো রব। স্থানীয় ব্যবসায়ী, পূজারী ও ভক্তদের মধ্যে উৎসাহ চোখে পড়ার মতো। দক্ষিণ 24 পরগনার কালী পুজোর উদ্বোধনে গিয়ে দফায় দফায় বিক্ষোভের মুখে পড়লেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রায়দিঘি এবং মন্দির বাজার সহ একাধিক জায়গায় তাকে গো ব্যাক স্লোগান দেন এলাকার মানুষ। এদিন দক্ষিণ 24 পরগনার বিভিন্ন জায়গায় কালী পুজোর অনুষ্ঠানে যাচ্ছিলেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক। রায়দিঘিতে ঢোকার মুখে মন্দির বাজারে তার গাড়ি আটকে দেওয়া হয়। বিক্ষোভকারীরা গাড়িতে চাপড় মেরে এবং প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ জানান। এহেন পরিস্থিতিতে রায়দিঘিতে পুজোর উদ্বোধনে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন, আমাকে আজকে রাস্তার উপর আটকানোর চেষ্টা হয়েছে। গাড়ির সামনে দাঁড়িয়ে আমার গাড়িতে এসে ধাক্কা মারছে। আমাকে ধর্ম পালন করতেই হবে। আমি আজকে বিজেপি করতে আসিনি, হিন্দু ধর্ম পালন করতে এসেছি। এই অনুষ্ঠানে দাঁড়িয়ে এদিন শুভেন্দু অধিকারী আরও বলেন, এটা একটা প্রীতিপূর্ণ অনুষ্ঠান, সব হিন্দুরা এসেছেন অনুষ্ঠানে। আমি হিন্দু হিসেবে এসেছি, পার্টি ভোট দাও একথা বলতে আসিনি। দীপাবলি বা কালী পুজোর সময় আলোর সঙ্গে বাজির রঙিন ছটা আনন্দ বাড়ালেও সামান্য অসাবধানতায় ঘটতে যেতে পারে ভয়াবহ দুর্ঘটনা। প্রতি বছরই বাজির আগুনে পুড়ে বহু মানুষ আহত হন। হাত বা পা কিংবা মুখে বাজির ফুলকি পড়লে আতঙ্কিত না হয়ে প্রথমেই নিতে হবে সঠিক পদক্ষেপ। চিকিৎসকের কাছে যাওয়ার আগে কিছু ঘরোয়া টোটকা মেনে চলুন। পোড়া স্থানে টুথপেস্ট বা ক্রিম লাগানো একেবারেই ভুল, এতে সংক্রমণের আশঙ্কা আরও বাড়ে। বরং সঙ্গে সঙ্গে ঠান্ডা জল দিয়ে ক্ষতস্থান ধুয়ে ফেলুন। যদি বরফ পাওয়া যায় তাহলে সেই দিয়ে ক্ষতস্থান ভিজিয়ে রাখলে আরাম পাওয়া যাবে, তবে সরাসরি বরফ ঘষবেন না। যদি ত্বক বেশি পুড়ে যায় তাহলে ঠান্ডা জল দেওয়ার পর সিলভার সালফা ডায়াজিন বা ন্যানো সালফা মলম লাগান। তার উপর একটি পরিষ্কার গজ ব্যান্ডেজ বেঁধে রাখুন। পোড়া অংশ খোলা রাখলে রাসায়নিক ও ধুলোবালির সংস্পর্শে সংক্রমণ হতে পারে। পোড়া জায়গায় নারকেল তেল ব্যবহারও কার্যকর ঘরোয়া উপায়। এটি ত্বক ঠান্ডা রাখে ও জ্বালাভাব কমায়। তবে যদি ফোস্কা পড়ে যায় তাহলে তা কখনোই পিন বা সেফটিপিন দিয়ে খোঁচাবেন না, এতে সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে। কালী পুজোর রাতে বাজি ফাটানোর সময়, দীপাবলির আনন্দ হোক বা নিরাপদ আলোর সময়, আগুনের থেকে সর্বদা নিজেকে সতর্ক রাখুন। উৎসবের মরশুম, ঠিক এমন সময় উত্তরপ্রদেশের এক পুলিশ কর্তার হৃদয় বিদারক কাজ সামাজিক মাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। নেট মাধ্যমে ভাইরাল হয়েছে একটি ভিডিও। দেখা যাচ্ছে হাথরাসের এক পুলিশ অফিসার সমস্ত মাটির প্রদীপ কিনে নিচ্ছেন এক বৃদ্ধা ফেরিওয়ালার কাছ থেকে। তার দোকানে সারাদিনে একটি ক্রেতাও আসেনি। এই সহজ অথচ তাৎপর্যপূর্ণ কাজের মধ্য দিয়ে উৎসবের আমেজে ওই পুলিশ অফিসার প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। ভাইরাল ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে উত্তরপ্রদেশ পুলিশের স্টেশন ইনচার্জ বিজয় গুপ্ত বৃদ্ধার কাছ থেকে সমস্ত মাটির প্রদীপ কিনেছেন। এই ভিডিও নেট মাধ্যমে অত্যন্ত জনপ্রিয় হয়েছে। এটি এক্স প্ল্যাটফর্ম নামে একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়। পোস্টের ক্যাপশনে লেখা ছিল, এই ধনতেরাসে বৃদ্ধ মায়ের মাটির প্রদীপ কিনতে কেউই আসেনি, এগিয়ে আসলেন এক পুলিশ কর্তা। ফুটেজে মুহূর্তটি ধরা পড়েছে যখন গুপ্ত তার এক জুনিয়রকে সঙ্গে নিয়ে বৃদ্ধার দোকানে আসেন এবং তার কাছ থেকে সমস্ত প্রদীপ কিনে নেন। একই দিনে 7টি জায়গায় বিরোধী দলনেতাকে ঘিরে বিক্ষোভ হামলার অভিযোগ। রবিবার পুজো উদ্বোধনে বেরিয়ে একের পর এক বিক্ষোভের মুখে পড়েন শুভেন্দু অধিকারী। নিজের ওপর হামলাকারীদের পরিচয় সামনে আনেন বিজেপি নেতা। হামলা প্রসঙ্গে তিনি বলেন, গতকাল অর্থাৎ 19শে অক্টোবর 2025 তারিখে দক্ষিণ 24 পরগনা জেলার সুন্দরবন পুলিশ জেলার আওতাধীন এলাকায় আমার পূর্ব নির্ধারিত হিন্দু ধর্মীয় অনুষ্ঠান কর্মসূচি তথা কালী পুজো এবং দীপাবলি উৎসবে যোগ দেওয়ার জন্য আমি যখন যাচ্ছিলাম তখন দুষ্কৃতীরা আমাকে আক্রমণ করে। শুভেন্দুর দাবি, কাশীনগর, কুলতলি, খুঁটিবাজার, রায়দিঘি, নবদোকান, কৃষ্ণচন্দ্রপুর এই সকল এলাকাগুলিতে অতর্কিতে আক্রমণ সংগঠিত হয় তার ওপর।
নিজের ওপর হামলার ঘটনার নির্দেশের কথা মনে করিয়ে দিয়ে প্রশাসনের ব্যর্থতার বিষয় তুলে ধরেন শুভেন্দু অধিকারী। মহামান্য কলকাতা হাইকোর্টের অর্ডারের মাধ্যমে রাজ্য সরকারকে আমার নিরাপত্তা সুনিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু সেই নির্দেশগুলিকে অমান্য করা হয়েছে। এর বিরুদ্ধে উপযুক্ত আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দেন বিরোধী দলনেতা। এখানেই শেষ নয়, শুভেন্দু মোট 15 জন অভিযুক্তের নামও সামনে এনেছেন। গতকালের হামলায় সক্রিয় ভূমিকা নিয়েছিল বলে তার অভিযোগ। এই ছিল আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। আমাদের খবর ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফিরে আসবো আগামী গুরুত্বপূর্ণ খবর নিয়ে। ধন্যবাদ।